सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। তার আগে একটা কথা তোমাদেরকে বলে নিই যে এই যে আমি ম্যান্ডিকে নিয়ে কালকেও ভিডিও করিনি, মনে তার আগের দিনও ভিডিও করিনি, মনে হয় আমার 2 থেকে আড়াই দিন হয়তো ম্যান্ডিকে নিয়ে, না 3 দিন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করিনি। একটা দিন করেছি, তাও একটা সাধারণ টপিক নিয়ে, যেটা কিনা আচ্ছা ওর ওই যে গলার কাশি হচ্ছিল সেই সম্পর্কিত একটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম। আর মনে হয় কোনো ভিডিও করিনি। ওই যে যেদিন থেকে ওর শাশুড়ি মায়ের দেখতে পেলাম আর কি, ওই যে গুড়গুড়ির বাড়িতে গেছিলো গ্যাস ওভেন দিতে, তারপরের থেকে ম্যান্ডিকে নিয়ে আর ভিডিও করিনি। দেখো, কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে ম্যান্ডি রিলেটেড ভিডিও নেই। আজকে এই কথাটা যারা যারা কিনা আমার পজিটিভ ভিউয়ার্স আছে, সাপোর্টার আছে, তারা তো সব সময় জানে, তারা মানে কি বলবো, তারা ভেতর থেকে কথাটা মানে। আর যারা তোমরা আবার অ্যান্টি ক্রিয়েটার আছে এবং অ্যান্টি ভিউয়ার্স আছো, তোমরাও মানতে বাধ্য। আগে এখান থেকে কন্টেন্ট, আমার চ্যানেল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি, তারপরে গিয়ে তারা সাধু সাজতে বসে পড়ে যে যার চ্যানেলে। আমি যখন যাকে নিয়ে ভিডিও করব, বাদ বাকি কন্টেন্ট ক্রিয়েটার, আমি অ্যান্টি ক্রিয়েটারের কথা বলছি, তারা সেই রিলেটেড ভিডিওই বানাবে, শুধু আমার বিপরীতে গিয়ে। কি হাস্যকর, তাই না? যদি এতই নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আলাদা করে কিছু করে দেখা, সেটার তো ক্ষমতা থাকে না। আলাদা করে কিছু করে দেখানোর নামে যদি বলো, তাহলে বড় বড় ব্লগারদের বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো ক্ষমতা নেই গো, আর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, শুনলে একটুখানি গায়ে তোমাদের মানে ফোসকা পড়বে, মানে অ্যান্টি ভিউয়ার্স যারা আছো আর অ্যান্টি ক্রিয়েটারে তো অবশ্যই পড়বে, কিন্তু এটাই সত্যি। আজকে 3 দিন ধরে আমি ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করিনি, কারোর চ্যানেলে ম্যান্ডিকে নিয়ে ভিডিও নেই। আমি এই কটা দিন ধরে টিয়ার উপরে ফোকাস করছি, টিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছি, প্রত্যেকের চ্যানেলে টিয়ার রিলেটেড ভিডিও, শুধু টিয়াকে চাটার ভিডিও। মানে সত্যি সত্যি আমার হাসিও পায়। আমি না একবার দেখলাম যে সার্চ করে করে ঘুরে আসি, তো কোথায় ম্যান্ডি রিলেটেড ভিডিও আছে, আছে আছে না। ম্যান্ডি তোর সবচেয়ে কাছের আমি, বুঝতে পারলি তো? এই যে এইটা বন্ধন, অবশ্যই এটা একটা নেগেটিভ বন্ধন, আর সেটা তোর দৌলতেই তৈরি হয়েছে। হ্যাঁ, তো বন্ধন কিন্তু একটা আছেই। আমি তোকে ধরে যেই টান মারবো, বাদ বাকি সবাই এসে বসবে তোকে চাটতে। তো দেখ, আমি ছাড়া তুই কিন্তু অসম্পূর্ণ, তাই না ম্যান্ডি? শুধু তুই না, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ড না সরি, এই গ্রাউন্ডের মধ্যে যে কয়জন ব্লগার আছে, আমি যদি তাদেরকে নিয়ে না বলি, তারা কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ, তাদের কন্ট্রোভার্সি ছাড়া ভিউজ ভালোই হচ্ছে, তবুও কন্ট্রোভার্সি হলে পরে ভিউজটা একটুখানি বেশি হয়, ঠিক আছে? তো আমি যদি না বলি, কেউ বলবে না। কারোর তাদের পজিটিভিটিটা টেনে বের করার ক্ষমতাই নেই। আমি যদি না বলি, সেটাকে সামনে রেখে তারা পজিটিভ বের করা ছাড়া নিজের থেকে পজিটিভ বের করে আনার ক্ষমতাই নেই। এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ফ্যাক্ট। কন্টেন্ট আমি প্রথমে তৈরি করি, তারপরে আমার ভিডিও দেখে কি করে বড় বড় ব্লগারদের চাটা যাবে সেই হিসাব করে বসে পড়ে বলতে। আর একটা কথাও নেই, এর আগেও নেই কথা, এর পেছনেও নেই। এটাই হচ্ছে সব মানে শুরুর কথা, এটাই হচ্ছে শেষ কথা। যে আমি যাকে নিয়ে কন্টেন্ট করব ভাবি, আমি আগে করব, তারপরে বাদ বাকিরা নিয়ে বসে টুকরে টুকরে খাবে আর মলম লাগাবে, টুকরে টুকরে খাবে আর চাটবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, আমি ম্যান্ডিকে নিয়ে কয়দিন ছেড়ে রেখেছি, আর কেউ করেনি না। ম্যান্ডিকে নিয়ে কেন ভিডিও করিনি সেটা তোমাদেরকে আগে বলি। এতদিন ধরে বহু শরীর খারাপের নাটক দেখেছি, বহু শরীর খারাপের নাটক দেখেছি। এই হচ্ছে ওই হচ্ছে, নেই নেই করে ওর 50 বার পায়খানা, নেই নেই করে ওর 10-12 বার বমি, নেই নেই করে এই, নেই নেই করে সেই। কিন্তু কখনো ম্যান্ডিকে এইভাবে কাবু হয়ে পড়তে দেখিনি। আমি যেদিন থেকে ওকে কাবু হয়ে পড়তে দেখেছি, সেদিন থেকে আমি ওকে নিয়ে ভিডিও করাটা বন্ধ রেখেছি। এবং আরও একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, ম্যান্ডিকে আমি কালকে দেখেছি, খুব খারাপ অবস্থা ওর। যেই মানে ম্যান্ডি ভীষণ পরিমাণে প্রফেশনাল, সেটা কিন্তু সবাই জানে,
প্রচণ্ড পরিমাণে জানে, এবং ম্যান্ডি নিজেও সেটা মানে যে হ্যাঁ, সেই তো সেদিন বলছিল যেই ব্যক্তি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পর্যন্ত বসে ভিডিও করে, পরে ভিডিও করে, সেই মানুষটা ভিডিও করতে পারছি না, তার মানে আমার কতখানি শরীর খারাপ। ওর থোবড়া দেখে বোঝা গেছে ও কতখানি শরীর খারাপ ওর। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে, আজকের ভিডিওতে দেখলাম ঠিক আছে, তারপরে ভাবলাম যে না চলো এইবার ওকে নিয়ে দুটো কথা বলা যাক। অবশ্যই ভিডিও রিলেটেডই কথা বলবো। তো প্রথমে বলি, এই যে তোমার হচ্ছে গুড়গুড়ির বাড়িতে যে অনুষ্ঠান ছিল, সেখানে একটা 4-5 হাজার টাকার গিফট দিয়েছে। তার আগে ওর ভাইপোর আর কি বাচ্চা হবে, ভাইপোর বউয়ের বাচ্চা হবে, সেই সাধের অনুষ্ঠানে গিয়ে সেখানে একটা সোনার গয়না দিয়েছে। তার আগে নিজের জন্য অনেক টাকার সোনা গয়না বানিয়েছে। তারপরে হচ্ছে তোমার বাবার বাড়ির পেছনে নিজের গাইটের থেকেও অনেক টাকা গেছে। কিন্তু যখন নিজের জন্য সোনা কিনেছিল তখনও সবাই বলেছিল যে তোমার শাশুড়ির জন্য তুমি তো কখনো কোনো কিছু কেনো না, এরকম বহু কমেন্ট, ওর কমেন্ট বক্স পুরো ভরে গেছিল। এইবার এই যে ওর শাশুড়ির যে বিবাহবার্ষিকী ছিল, সেইটা ম্যান্ডির মাথাতেই ছিল না। ম্যান্ডির মাথাতেই ছিল না যে ওর শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী। বাড়িতে গেছে, দেখেছে রান্নাবান্না হচ্ছে, ওর শাশুড়ি যখন বলছে যে এই আজকের দিনে আমার কপালটা পুড়েছিল, তখন ম্যান্ডি বলছে ও আজকেই তাহলে তোমার বিবাহবার্ষিকী। সারা পাড়ার খবর রাখে। এখানে সারা পাড়ার অর্থে নিজের চ্যানেলের স্বার্থে কার বাড়িতে কখন যেতে হবে, কাকে কি গিফট দিয়ে কার মন জয় করতে হবে, দর্শকের সামনে বড় সাজা যাবে, এই সমস্ত খেয়াল ম্যান্ডি রাখে। যাদেরকে বিনা পয়সায় ক্যামেরাতে ব্যবহার করছে, সবচেয়ে বড় কথা এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে এবং সমাজে ঢিঢি পড়ে যাওয়ার পরেও যারা কিনা ওকে বুক দিয়ে আগলে রেখেছে, তাদের একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের খবর ম্যান্ডি রাখে না। জানার পরেও তাদের জন্য যে আলাদা করে কিছু একটা করা, তাদেরকে সারপ্রাইজ দেওয়া, সেটাও করেনি, সেই জিনিসটাও করেনি। অথচ এই শরীর খারাপ নিয়ে কিন্তু গুড়গুড়ির বাড়িতে গিয়ে এই একটা গিফট দিয়ে এসেছে। নিজে করতে না পারতো, একটা গিফট এনে দিতে পারতো। একে দিস তাকে দিস, আর যারা করছে তুই নিজের মুখে কালকে স্বীকার করলি যে আমার কেউ নেই এই পৃথিবীতে, আমার কেউ নেই, একমাত্র এই শ্বশুর শাশুড়ি আর তোর বর ছাড়া, তুই নিজের মুখে বলেছিস। তো যাদের জন্য তোর আজকে পুনরায় তুই মাথা উঁচু করে বাড়ির বাইরে বেরোতে পারছিস, তোর মাথার উপর থেকে ছাদটা সরে যায়নি, যাদের জন্য তুই যেই কাজ করেছিস, তোর পয়সায় ঘর বানানোটা তোকে যদি বাড়ি থেকে বের করে দিত না, তাহলে সবাই তোর বরকে, তোর শ্বশুরবাড়ির লোকজনকে না সাব্বাসী দিত। ওই তোর বাড়ির অনুষ্ঠানে সত্যনারায়ণ পূজার সিন্নি তোকে লোকের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হতো না। তুই যদি ভালো হতিস, তোদের বাড়িতে এসে সত্যনারায়ণ পূজার প্রসাদ মানুষে নিয়ে যেত। কিন্তু তোদের কাছ থেকে মানুষে এতটাই দূরত্ব মেনটেন করে রাখে, আর সেটা তোর কারণেই, যেটা কিনা তোর ভিডিওতে ভালো পরিমাণে ভিজিবল হয়। তো যাদের কারণে তুই পুনরায় তোর মাথার উপরে ছাদ রয়েছে, সসম্মানে তুই সংসার করছিস, তাদের বিবাহবার্ষিকীর কথা তোর খেয়াল থাকে না। অথচ কার কোন দিক কি দরকার না দরকার থাকলেও তাদেরকে দেওয়া, এইসব তুই ভালোই করতে পারিস। যেমন মারুদের বাড়িতে গিয়ে মারুকে একটা শোকেস, মারুর বাড়িতে একটা শোকেস কিনলি, তুই ভেবেছিলিস অনেক দিন থাকবি, তুই বুঝতে পারিসনি যে খুব তাড়াতাড়ি তারা তাদের রং দেখিয়ে দেবে, তুই এটা বুঝতে পারিসনি। আসলে পয়সার লোভ দেখিয়ে মানুষকে কিছু দিনের জন্য বশ করা যায়, পুরোপুরি কেনা যায় না রে, অসম্ভব, পুরোপুরি কেনা যায় না। আর যারা বশ হয় তারা অবশ্যই নিজের স্বার্থে হয়, সেটা তো বেশ ভালো মতনই বুঝে নিয়েছিস। যাই হোক, তোরও স্বার্থ ছিল, তাদেরও স্বার্থ ছিল, কিন্তু তোর স্বার্থ পূরণ না হতে হতেই তারা তাদের রং দেখিয়ে দিয়েছে, এটাই হচ্ছে কথা। তো তাকে দিলি, তারপরে বাদ বাকি কত মানুষকে কত কিছু দিচ্ছিস, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিকী গেল, জানার পরেও মনে মনে থাকতে পারে, কিন্তু জানার পরেও তাদের জন্য তুই কিচ্ছু করলি না। এটা বড্ড চোখে লেগেছে। আজকে তাদের জন্যই তুই মাথা উঁচু করে সমাজে পুনরায় দাঁড়াতে পেরেছিস, তোর স্বামীর সঙ্গে তুই বের হতে পারিস, তাদের জন্যই। আজকে যদি তোর শ্বশুর তোর স্বামীকে বলতো যে ওই মেয়েকে যদি তুই ঘরে তুলিস, তুই আমার ড্যাশ 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 ড্যাশ, বলেও ছিল, আমি সেই কারণেই বলছি, বলেছিল বলেই বলছি। যদি সেই জিনিসটা সে সত্যি করতো, স্যান্ডি তোকে ঘরে তুলতে পারতো না। তোরা সবাই দুধে ভাতে থাক, তোদের শরীর সবার সুস্থ থাক, মন ভালো থাক, তোদের মধ্যে মিলমিশ থাক, কিন্তু তুই মাঝে মধ্যে এতটা স্বার্থপর হয়ে যাস, আর মাঝে মধ্যে বেকার তুই এত উদারতা দেখাস, সত্যি মানে বোঝা দায় হয়ে যায়। তুই বিনা কারণে অহেতুক
প্রচুর পরিমাণে পয়সা খরচা করিস, আর যাদের পেছনে সত্যি সত্যি করা দরকার তাদের জন্য তুই কিচ্ছু করিস না। তোর শরীর খারাপ, রান্নাবান্না করে তোর মুখের সামনে তুলে ধরছে। তোর এইটুকু খেয়াল রাখা উচিত ছিল, বুঝতে পেরেছিস? এইটুকু তোর খেয়াল রাখা উচিত ছিল। শুধু মা 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 করে নিজের খাসির মাংস খাওয়ার ইচ্ছা, ভিডিওতে দেখানোর ইচ্ছা, সেই কারণে খাইয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আমার শাশুড়িকে ছাড়া আমি খাসির মাংস খেতেই পারবো না, মনে হয় যেন তুই কত ভালোবাসিস। কিন্তু এই যে দায়িত্ব, সেটা শুধুমাত্র বাইরের লোকেদের জন্য কেন, বাইরের ব্লগারদের জন্য কেন? বাইরের লোক অর্থে শুধুমাত্র যারা ব্লগার রয়েছে, ক্যামেরার সামনে তুই যেখানে যেতে পারবি, নিজের চ্যানেলের থ্রুতেও যেতে পারবি, তাদের চ্যানেলের থ্রুতেও যেতে পারবি, সেখানেই কেন তোর এত দরদ উতলে পড়ে? কেন এত দরদ উতলে পড়ে? তোর শ্বশুর শাশুড়ির জন্য তো তোর দেখছি না তো কিচ্ছু করতে দেখছি না। কালকে তুই বলছিস যে কালকে পরশুদিন 9 মিনিটের একটা যে ভিডিও দিলি, পরশুদিন তো ডাক্তার দেখাতে গেলি। বাহ, আমি তোকে নিয়ে অনেকদিন ভিডিও করি না। যেদিন তুই বললি যে আমি মারাই যাব, হ্যানা ত্যানা, গড় করে বমি করছিস, হ্যাঁ, এই সমস্ত যে কথা বলছিস, পরের দিন ডাক্তার দেখাতে গেলি, তার পরের দিন তুই বলছিস আমার কেউ নেই, অর্থাৎ গতকালকের ভিডিওতে বলছিস যে আমার কেউ নেই, এই পৃথিবীতে আমার কেউ নেই। তুই যখন বলছিস না, তোর মুখটার মধ্যে কষ্ট ফুটে উঠছে, আর তোর বুকটা ফেটে যাচ্ছে তোর কথাগুলো বলার সময়। এগুলো বেশ ভালোই বুঝতে পারছি। তোর যদি শরীরটা ঠিক থাকতো না, তোর মাথা ফাতা যদি ঠিক মতন কাজ করতো, তুই এই কথাটাই থাম্বনেলে টাইটেলে লিখতিস যে এই পৃথিবীতে আমার কেউ নেই। এই কথাটা বলে তুই ভালো ভিউজ কামাতে পারতিস। তোকে আমি যতটুকু চিনি, তুই এত সুন্দর একটা লাইন মিস করে গেলি। আমি তখনই, এমনিতে তো বুঝতেই পারছি যে তোর শরীরটা বড্ড খারাপ, কিন্তু ওই সময়টা আমি ফিল করছি যে তোর কতখানি কষ্ট হচ্ছে। কেন এই কষ্ট ম্যান্ডি? কেন এই কষ্ট? আজকে এত বড় ধোকা দেওয়ার পরে, ফুল ফ্যামিলির মুখে চুনকালি মাখানোর পরেও সবাই তোর পাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, যাতে তোর চরিত্রে পুনরায় কেউ আঙুল তুলতে না পারে। আর যদিও বা আঙুল তোলে, তারা সেই কষ্টটা তোর মুছিয়ে দিচ্ছে। তারপরেও এই কথা বলছিস কেন যে তোর কেউ নেই? আবার হ্যাঁ বলছিস যে এই শ্বশুরবাড়ির মানুষগুলো ছাড়া। তুই না বড্ড স্বার্থপর ম্যান্ডি, বড্ড স্বার্থপর। যখন যাদেরকে তোর কাজে লাগবে, যখন যাকে দিয়ে তোর কাজ উদ্ধারের পালা থাকে, তখন তাকে তুই একেবারে মাথায় তুলে নাচিস। আর যখন যার দরকার তোর জীবনে শেষ হয়ে যায় বলে তুই মনে করিস, তখন তাকে ছুঁড়ে ফেলে দিস। কেন রে? কেন? তুইও মানুষ, যেমন তোরও যেমন কষ্ট হয়, যাদেরকে তুই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিস তাদেরও কষ্ট হয়, তাদেরও নিঃশ্বাস না গায়ের উপরে লাগে। তুই আষ্টে পৃষ্ঠে প্রত্যেককে ব্যবহার করেছিস, আর প্রত্যেককে ছুঁড়ে ফেলে দিয়েছিস। শুধু তাই না, তাদেরকে বদনাম করে ছেড়েছিস। আর তুই বলিস তোর কেউ নেই। কি করে থাকবে? তোর পাশে কেউ কি করে থাকবে? স্বার্থ কতদিন কাজ করে? আমার এখনো মনে পড়ে যখন কি তীব্র গালাগালি খেয়েছি তোর জন্য। যদি আমি তোর বিরুদ্ধে গিয়ে ঘুরে দাঁড়াতাম, তোর সঙ্গে হয়তো যোগাযোগ থাকতো না, কিন্তু আমি মানুষের বাহবা কুড়াতাম। ওই দিনটার কথা মনে পড়লে আমি তাই ভাবি যে ওই সময় যদি আমি স্বার্থপর হয়ে যেতাম, আমি খুব ভালো করতাম। কিন্তু ওই সময়টা আমার মনে হয়েছিল যে আহারে তুই কত অসহায়। কিন্তু দেখ, তুই যোগাযোগ রাখিসনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, কষ্ট পেয়েছি, ঠিক আছে, কিন্তু তারপরে তুই যেই ব্যবহারটা করলি, তোদের দ্বারা যেইভাবে কষ্ট পেলাম আমি, তা তুই কষ্ট পাবি না? তুই আমাদের দ্বারা কষ্ট পাচ্ছিস না ম্যান্ডি, তুই আমাদের দ্বারা কষ্ট পাচ্ছিস না। তুই যে কি কারণে কষ্ট পাচ্ছিস সেটা তুই ভালো মতন জানিস, আর আমিও ভালো মতন জানি তুই কি কারণে কষ্ট পাচ্ছিস। এত কষ্ট পাস না, পুনরায় একটা সুযোগ পেয়েছিস, ভালো কাজে লাগা। কিসের জন্য বলছিস? এই তো তুই বান্ধবীদের বাড়িতে যাচ্ছিস, তোর সাতকুলে এখন আছে বলতে তোর এই পরিবারের শ্বশুরবাড়ির লোকজন আর মা, এই তো, আর সমস্ত ব্লগার যাদের বাড়িতে তুই যাচ্ছিস, থাকছিস, খাচ্ছিস, ঠিক আছে, তারপরে তাদেরকে গিফট দিচ্ছিস, তোদের বাড়িতে আসছে, আর তাদের চোখে মুখে তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়। গুড়গুড়ি আর নমবিষ্ণু তোর প্রতি যে কৃতজ্ঞ না, সেটা তোকে যখন আপ্যায়ন করে তখন পুরো স্পষ্ট বোঝা যায়। তাহলে কেন এই ফাঁকা ভাবটা কিসের জন্য বুকের ভেতরে? শোন, ওয়েদারটা কিন্তু ভালো না ম্যান্ডি, বাইরের ওয়েদার একদম ভালো না। প্রচণ্ড পরিমাণে অবসাদে আমিও ভুগি, এই টাইমটায় অবসাদে ভুগি, মনে হয় যেন ফাঁকা 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 ফাঁকা। কিন্তু তোর এই ভাবনাটা আনাই যাবে না যে ফাঁকা ফাঁকা, কেউ নেই কেউ নেই, এরকমটা তোর মনের মধ্যে আনাই যাবে না। ভরা সংসার, ফুটফুটে একটা বাচ্চা, সুখে শান্তিতে থাক, দুটো বাড়ি জমিয়ে সংসার কর। আজকে ম্যান্ডিকে দেখে বোঝা যাচ্ছে যে প্রকৃত শরীর খারাপ হলে এভাবেই মানুষ শুধরে যায়। মানুষ কত বলেছে না ওকে যে তুমি টাইমে স্নান করো,
এইভাবে সন্ধ্যা গড়িয়ে যায়, শীতকালেও ও সন্ধেবেলা স্নান করেছে। গরম গরম জলে স্নান করলে কি ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? যখন মানুষ জলটা ঢালে গায়ে তখনই গরম, তারপরে তো সেই ঠান্ডাই হয়ে যায়, তাই না? তো ওকে অনেক মানুষ বুঝিয়েছে যে তুমি টাইম মতন ঘুম থেকে ওঠো, টাইম মতন খাওয়া দাওয়া করো, টাইম মতন কাজ বাজ করো, দেখবার তোমার ঠিক টাইম মতন ঘুম চলে আসবে। তোমাকে ঘুমের জন্য নতুন করে ঘুমের ওষুধ খেতে হবে না, আলাদা করে ঘুমের ওষুধ খেতে হবে না। সবার কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। অতিরিক্ত ঘোরার বায়ু, এই কথাগুলো আমি ভাবছিলাম যে যবেও সুস্থ হবে তবেও বলবো, অবশ্যই খিল্লি উড়িয়ে না, ভালোভাবে বলবো। যে ওর যে এই যে মানে কি বলবো অভিযোগগুলো ছিল, সেগুলো স্যান্ডি পূরণ করতে 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 তোর যে কিভাবে নিজের রোগ বাঁধিয়ে ফেলেছিস সেটা তুই এখন বুঝতে পারছিস। এই তীব্র ঠান্ডার মধ্যে বাইকে করে খালি ঘুরে বেরিয়েছিস, অযথা অযথা ঘুরে বেরিয়েছিস। সকাল নেই, বিকাল নেই, রাত নেই, যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে গেছিস, নাকি ঘুরবি। বুঝতে পেরেছিস যে অনিয়ম, ওটা শরীর, তোর ওটা শরীর, রক্ত মাংসের তৈরি শরীর। তোর মনের সামনে তোর শরীর কিন্তু হার মেনে গেছে, বুঝতে পেরেছিস সেটা? আর শরীরের কাছে এখন তোর মনটাও হার মেনে গেছে। কি ঘোরা ঘুরেছিস, 12টার সময় ঘুম থেকে ওঠা, রাত 8টায় স্নান করা, ঠাকুর পূজা না দেওয়া, সব কিছু মিলিয়ে তারপরে একটা ঘটনা ঘটে। এত শরীর খারাপ হয়েছে, ওই গুড়গুড়ির বাড়িতে পরের দিন যাবি, যেতে পারিসনি, শুয়ে রয়েছিস। পুরো স্পষ্ট বোঝা গেছে তোর শরীর কতখানি খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে, পুরো স্পষ্ট বোঝা গেছে। যাই হোক, এখন এই শরীর খারাপের গুতনের ঠেলায় এখন প্রত্যেক দিন দিনের বেলা স্নান করছে, আর দুপুরে ভাত খাওয়ার আগে স্নান করছে, ঠাকুর পুজো দিচ্ছে। কাউকে লাইনে আনার জন্য যদি মানে ভালো রকম গুতানো দিতে হয় তাহলে দেওয়াটাই বেটার। যেমন স্যান্ডিকে লাইনে আনার জন্য ম্যান্ডি একটুখানি গাতন দিয়েছে স্যান্ডিকে, অন্যের সঙ্গে চলে গিয়ে স্যান্ডি এখন লাইনে চলে এসেছে। তাও মাঝে মধ্যে বলে যে কোন দিক সামলাবো, ল্যাপটপ সামলাবো না ব্লগিং সামলাবো। সারাদিন 24 ঘন্টার মধ্যে নিজের মুখে বলে 24 ঘন্টার মধ্যে আমি 8 মিনিট 12 মিনিট কভার করছি, ভিডিও তোমাদের সামনে দিচ্ছি, বলেই আবার মাথা নাড়ে। হ্যাঁ জ্ঞান পাপি, 24 ঘন্টার মধ্যে এইটুকু। তুই কি কোনো সময়ই একা থাকিস না? সব সময় কি ম্যান্ডির সাথে থাকিস? না, থাকিস, কিন্তু ওই যে ইচ্ছা নেই, কারণ আসছে তো টাকা, দরকার নেই। হ্যাঁ, অ্যালার্জি কাজ করে, লেজিনেস কাজ করে শরীরে, ওর জন্যই এই অবস্থা। তো যাই হোক, যতটুকুই ওই আরেকটা মানুষ ওদের সম্পর্কে ঢোকার ফলে আজকে স্যান্ডির মধ্যে অনেক পরিবর্তন। ম্যান্ডিকে নিয়ে ঘুরতে যাওয়া, ম্যান্ডি যেটা বলছে সেটা করা, অনেক অনেক রেগুলার ভ্লগ দেওয়া, ভিডিওতে ভিউজ হোক বা না হোক, এই একটা যে ধারাবাহিকতা সেটা বজায় রাখা, অনেক পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনটার অত্যধিক সুযোগ ম্যান্ডি কাজে লাগাতে গিয়ে আজকে ম্যান্ডির এই পরিস্থিতি। সেদিন বলছিল 2 দিন হাতে পেয়েছি, শনি আর রবি, নাকে দড়ি দিয়ে বরকে ঘোরাবো। এমন ঘুরিয়েছে, আর নিজেও এমন ঘুরেছে, এমন অনিয়ম করেছে, শরীর আর দেয়নি, ঋণ শোধ করছে, যাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। এত অনিয়ম শরীর নেয় না, শরীর সেটা ফেরত দিয়ে দিয়েছে। তুই শরীরের সঙ্গে অনিয়ম করেছিস, শরীরও তোকে একদম কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়েছে। যদি তোর শিক্ষা হয়ে থাকে, এই যে এখন যেই ধারাবাহিকতা মেনটেন করছিস, যে একটা টাইমে ঘুম থেকে ওঠা, তারপরে কাজ করা, স্নান করার পরে দুপুরে খাওয়া, এবং স্নান করার পরে ঠাকুর পুজো দিয়ে তারপরে দুপুরের খাওয়া। আমি একদিন বলেছিলাম যে দুপুরের ঘট পাচ্ছে খাওয়া দাওয়া করে, আমাকে একজন বলছে তুমিও তো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে পুজো দাও। যে আমাকে কমেন্টটা করেছে সে আমার ভিডিওটা আজকে দেখবে কিনা জানি না, তাকে আমি বলতে চাই, বা এরকম ধ্যান ধারণা যারা রাখে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমরা পুজো দাও, যে ম্যান্ডির এই বিষয়টা তোমাদের চোখে পড়ে না? ছোটোবেলার থেকে যেটা দেখে এসেছি সেটাই তো নিয়ম। আর শুধু আমি ছোটোবেলার থেকে যেটা দেখে এসেছি না, চারিদিকে যেটা দেখে এসেছি সেটাই তো নিয়ম। আগে মানুষে স্নান করে পুজো দিয়ে তারপরে নিজে খায়, সকালবেলা খায়। আমি অনেকে আমাকে বলেছে যে এমনি ভগবানকেও হচ্ছে তোমার শুধু গোপাল ছাড়া না, গোপাল ছাড়া সব ভগবানকেই 3 বেলা ভোগ দেওয়া যায় বা সেবা দেওয়া যায়। কিন্তু আমি ছোটোবেলা থেকে সবাইকে দিয়েছি 2 টাইম দিতে, এক হচ্ছে দুপুরে আর এক হচ্ছে সন্ধেবেলা। তো সেইভাবেই দিচ্ছি, যেইভাবে দেখে এসেছি সেইভাবেই দিচ্ছি। কিন্তু ম্যান্ডি যেইভাবে ঠাকুরের সঙ্গে বলো, নিজের সাথে বলো, যেইভাবে অনাচার করেছে, সেরকম খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়।
তো যাই হোক, এইবার আসি ম্যান্ডিকে নিয়ে কেন এতদিন আমি ভিডিও করিনি, 3টে দিন আমি ম্যান্ডিকে নিয়ে কেন ভিডিও করিনি। আমি আমি যা স্বপ্নে দেখি, আমি আমার স্বপ্নকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিই। আর আমি প্রচুর এরকম আমার সঙ্গে ঘটনা ঘটেছে যে আমি স্বপ্ন দেখেছি, আর আগে তো অবাক হতাম, কি ব্যাপার, এটা তো আমি স্বপ্নে দেখলাম, এরকমটা হয়ে গেল, সত্যি সত্যি এরকমটা হলো। আগে অবাক হতাম, এখন হাসি। এখন যেটা স্বপ্নে দেখি সেটা হয়ে গেলে পরে আমি হাসি, আমি এখন আর অবাক হই না। কারণ সত্যি সত্যি কি আছে জানি না, আমি যেটা স্বপ্নে দেখি বা আমি জানি সেটা ঘটতে চলেছে। আমার প্রচণ্ড পরিমাণে আমি এর জন্য যদি কোনো খারাপ স্বপ্ন দেখি না, আমি কেঁদে ফেলি, হড়হড় করে কেঁদে ফেলি। কেন আমি খারাপ স্বপ্ন দেখলাম? কারণ আমার ভয় লাগে, আমার স্বপ্ন প্রচণ্ড পরিমাণে খাটে। তোমাদেরকে একটা ইনসিডেন্ট বলছি, ছোটোখাটো ইনসিডেন্ট ছাড়া আমি একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলছি, শুনলে পরে তোমরাও অবাক হবে। তখন আমার বিয়ে হয়নি, ঠিক আছে? এই নকিয়ার একটা হেভি সেট বেরিয়েছিল তখন। তো ওই টাইমে আমাদের পাশের বাড়িতে রঙিন টিভি, কালার টিভি নিয়ে এসেছিল। তখন কালার টিভি মানে বিশাল বড় ব্যাপার। তো কালার টিভি নিয়ে এসেছিল, অনেক বড় টিভি নিয়ে এসেছিল। তো নিয়ে আসার 2-3 দিনের মাথায় টিভিটা না চুরি হয়ে যায়। হ্যাঁ, টিভিটা চুরি হয়ে যায়, আর চোর টিভি চুরি করে নিয়ে ধান ক্ষেত দিয়ে পালিয়েছে। আমাদের ওখানে অনেক মাঠ জমি জমা আছে, সেই কারণে আমি এখানে প্রচণ্ড পরিমাণে শ্বশুরবাড়িতে অবসাদে ভুগি, কারণ আশেপাশে কোনো মাঠ নেই, থাকলেও অনেক দূরে, সেখানে আমার যাওয়া হয় না। তো মাঠের তখন ধান চাষ হচ্ছিল, তার মধ্যে দিয়ে পালিয়েছে, ঠিক আছে? এইবার তো প্রচুর পরিমাণে কান্না, সদ্য টিভি এনেছে, আর টিভি চুরি হয়ে গেছে। তা এইবার সবার কান্না ঠান্না দেখছি, আমি বাড়ি চলে আসলাম। ও চোর আর ধরতে পারিনি, বাড়ি চলে আসার পরে আমি স্বপ্ন দেখে পরের দিন ঘুম থেকে উঠে বাসি চোখ ডলতে আমি মাকে বললাম, কি মা, টিভিটা না যে দিয়েছে, টিভিটা সেই চুরি করে নিয়েছে। ওই সময় ওদের বাড়িতে একজন, ওই ছেলেটার বন্ধু কাম দাদা আসতো বাড়িতে। ওর সঙ্গেই মানে আর কি পরিচিতিটা খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে ওদের মধ্যে, আর পারিবারিক একটা সদস্যের মতন হয়ে ওঠে। এবং ওনার ইসেতেই আর কি সাজেশনেই ওই টিভিটা নেওয়া, মানে চেনা পরিচিতির মধ্যে বলে না, চলো ওই দোকান থেকে টিভিটা নিই, এরকম। তো আমি মাকে বলি, এইবার মা গিয়ে ওই বাড়ির বউটাকে বলে যে জানো দিদি, এরকম তোমাদের টিভিটা যে দিয়েছে সেই চুরি করে নিয়েছে। বলছে, হ্যাঁ তুমি এগুলো কি বলছো? আমার মাকে বলছে, মানে অবাক হয়ে বলছে, রেগে ঠেগে না, অবাক হয়ে বলছে তুমি কি করে বলতে পারো? ও আমাদের বাড়িতে আসে, ওই তো আমাদের সঙ্গে এরকম টিভিটা নিয়ে আসলো, এরকম কথা বলছে। তা আমরা আর কিছু বলিনি, মা এইটুকু বলতে পারে, আর তো কিছু বলিনি। এইবার পরের দিন যেই আর কি থানায় ডায়েরি করা হলো, পরের দিন সেই লোকই ফোন করে আমাদের হাবড়ায় যে চৈতন্য কলেজ আছে, ঠিক আছে, চৈতন্য কমার্স কলেজ আছে, কমার্স কলেজ আর আর্টস কলেজ ভাগাভাগি আছে, তো কমার্স কলেজের সামনে সেই টিভিটা রেখে দিয়ে গেছিল। আর পরবর্তীতে জানা গেল যে টিভিটা দিয়েছিল, টিভিটা সেই চুরি করে নিয়েছে। এই মানে কথাটা জানার পরে আমি যে বললাম নকিয়ার একটা হেভি সেট, তার একটা ছিল, কি যেন বলে তোমার, গেঞ্জির কারখানা ছিল। তো তার সেই কারখানা থেকে কাকু ডাকতাম, সেই কাকুর ফোন চুরি হয়ে গেছিল। পরের দিন আমাকে এসে বলছে, আমার ফোনটা কে চুরি করে নিয়েছে, একটুখানি স্বপ্ন দেখ না, এরকমভাবে আমাকে বলেছিল, ঠিক আছে? তখন আমি বলেছিলাম, এটা আমার হাতে না, এটা তো আমি নিজে দেখি না, ভগবান দেখায়, হয়তো ভগবান দেখায়, বাট এতটা মিল। আমি সেই কারণে আমি যদি কোনো ভালো স্বপ্ন দেখি আমি অবশ্যই খুশি হই, আর আমি যদি কোনো খারাপ স্বপ্ন দেখি ভীষণ পরিমাণে ডিপ্রেসড হয়ে যাই, আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগা শুরু হয়ে যায়, ঠিক আছে? আমার ভীষণ পরিমাণে ভয় লাগা শুরু হয়ে যায় খারাপ স্বপ্ন দেখলে। তাই এরকমই একটা আমি স্বপ্ন দেখেছি, যেদিন থেকে ম্যান্ডির শরীর অতি খারাপ হওয়া শুরু করে। আমি যেন দেখলাম, যেহেতু আমি হুলকে সরাসরি দেখেছি, সেই কারণে আমি যেন দেখলাম হুল আমার সামনে এসে বলছে, দিদি ওর শরীরটা খুব খারাপ, তুমি ওকে নিয়ে ভিডিও করো না। আমি যেন ওর কথাটা শুনে না আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে আমি ভাবলাম, না আমি এই ছেলেটাকে কোনো সময় ভাবি না, কথাবার্তা তো বহুত দূর কি বাত, কোনো কিচ্ছু নেই, তাহলে হঠাৎ করে এটা কেন দেখলাম? তারপরে আমি ভাবলাম যে অবশ্যই হয়তো হুল ওর ভিডিও দেখে। এবার যেহেতু একটা সম্পর্ক ছিল,
সেই কারণের জন্য হয়তো ও মানে আমার স্বপ্নের মধ্যে হেসে হয়তো বলেছে, এটা আমি ফিল করছিলাম, কারণ আমি আমার স্বপ্নকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই। তো সেই কারণে আমি 3টে দিন ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানাইনি। কেন জানি ছেলেটা আমাকে কাতর অনুরোধ করে বলেছিল, সেম অনুরোধ ও সেই দিন আমাকে করেছিল। একদম দেখছি ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরা, মাথায় কোনো ফেটি বাঁধা নেই, একদম এমনি যেরকম চাপদারি থাকে সেরকমভাবে ও আমাকে এসে বলছে, দিদি ওকে নিয়ে এ কটা দিন ভিডিও করো না, এ কটা দিন না, ওর শরীরটা বড্ড খারাপ, তুমি ওকে নিয়ে ভিডিও করো না। আমি অবাক। আমি পরের দিন একটা স্বপ্ন দেখেছি, সেটা আমি এখানে বলতে চাই না, কারণ সেই স্বপ্নের কথা এখানে বললে মানুষে ভাববে যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, সেই জন্য সেই স্বপ্নের কথাটা আমি বলবো না। আর সত্যি বলছি, এই 3টে দিন আমার কাছে অনেকগুলো টপিক ছিল। এই যে ওর শাশুড়ির বিবাহবার্ষিকী যাওয়া, তারপরে এই যে ওর অনিয়ম থেকে নিয়মে ফিরে আসা, যেগুলো আজকে সব টোটাল মিলিয়ে বললাম, আর একদমই ওকে খিল্লি উড়িয়ে বলিনি, নর্মাল কন্ট্রোভার্সি করেছি একমাত্র আমার এই স্বপ্নের কারণে। তো দেখো, মানুষের মধ্যে কোথাও না কোথাও মানুষের প্রতি একটা ফিলিংস থেকেই যায়। জীবনে চাইবো না যে ম্যান্ডি কোনো দিন ভুল কেন কোনো কারোর সাথেই পরকীয়াতে যুক্ত হোক, বা ওর মন সংসার বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসুক, কারণ সংসার ভাঙার কষ্ট ম্যান্ডির চোখে মুখেও আমি দেখেছিলাম। তো যাই হোক, সেই সব দিনে আর ফিরছি না, সেই সব কথায় আর ফিরছি না, কারণ কারোর প্রতি ফিলিংস রাখা না বড্ড কষ্টের, আর সেটার থেকে আমি মুক্তি পেতে চাই। মুক্তি মানে অনেকটা নিজেকে রিলিজ করেছি, আরও পুরোটা আমি রিলিজ করতে চাই নিজেকে। তো এই কারণের জন্যই ম্যান্ডিকে নিয়ে আমি কটা দিন ভিডিও করিনি। দেখলাম আজকের ভিডিও দেখলাম ও সুস্থ হয়েছে, তারপরে ভাবলাম যে না, আজকে এই ভিডিওটা করি এবং তোমাদেরকে জানিয়ে দিই যে কেন আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করিনি। কারণ আমাকে 2-3জন এরকম প্রশ্ন করেছে যে ম্যান্ডিকে নিয়ে আর ভিডিও করবে না, কোনো মানে দুর্ঘটনা ঘটেছে, মানে এখন কাউকে নিয়ে ভিডিও না করলেই তো মানুষে ভাবে যে হয়তো নোটিশ চলে এসেছে, এরকম আর কি প্রশ্ন করেছিল। তো সেই কারণেই বললাম যে এই কারণের জন্য আমি ম্যান্ডিকে নিয়ে এই কটা দিন ভিডিও করিনি, বিরত রেখেছিলাম, ব্যাস। মনে প্রাণে চাই ম্যান্ডি সুস্থ হয়ে যাক, এবং এই নিয়মটা যে শুরু করেছে সেই নিয়ম বজায় রাখুক। এই যে টাইমে স্নান করা, খাওয়া দাওয়া করা, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, আর সংসারে মনোনিবেশ করুক। আর ম্যান্ডিকে একটা কথা বলতে চাই, তোর পাশে সবাই ছিল, তুই সবাইকে সরিয়ে দিয়েছিস, প্রত্যেককে তুই সরিয়ে দিয়েছিস। স্বার্থ সবার থাকে, স্বার্থ তোরও ছিল, স্বার্থ বাদবাকি মানুষেরও ছিল, কিন্তু তোর প্রয়োজন মিটতে তুই সবাইকে ধাক্কা দিয়ে তোর কাছ থেকে সরিয়ে দিয়েছিস। সবাই মানুষ, তার একটা সত্তা আছে, সে মানুষ। সে প্রফেশনালি কি করে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না একজন ব্লগার, না তোর মা না তোর বাবা, সেই ব্যাপারটা পুরোটাই আলাদা। আগে হচ্ছে সবাই মানুষ, প্রত্যেকের কষ্ট হয়। আজকে অনেক মানে সবাই বলবে যে বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না, না কখনো চাইবে না কোনো বাবা মা সন্তানের ক্ষতি, কিন্তু সন্তান যদি বাবা মাকে আঘাত দিয়ে কোনো কথা বলে বা কোনো কাজ করে, তাহলে ওই মুহূর্তে বাবা মায়ের যেই কষ্টটা হবে না, সেই কষ্টটা সন্তানের গায়ে লেগে যাবে। বাবা মা বলবে না যে আমাকে তুই কষ্ট দিলি তোর যেন এই হয়, কখনো বলবে না, কিন্তু সেই কষ্টের নিঃশ্বাসটা ঠিক সন্তানের গায়ে পড়ে যাবে। এটাই বাস্তব সত্যি কথা আমি মনে করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ম্যান্ডিকে বলবো তোর মায়ের একটুখানি খোঁজ খবর নিস যদি পারিস, ঠিক আছে? চলো, টাটা।